দারুণ লাগছে পিথারা ঘরে। রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে আর দূরে শহরে মানে জেনারেলি আমরা পাহাড়ে এলে বলি যেন তারারা নেমে এসছে, তারারা গিজগিজ করছে। আজকে বৃষ্টিতে তারারা গিজগিজ করছে এরকম মনে হচ্ছে। গুড মর্নিং। হোটেলের ঘর থেকে গুড মর্নিং করছি, আর একটু কাছে যাব। আমরা অপেক্ষা করছি অনেকক্ষণ, তারপরে দেখি কোন ফাঁকে এই সাইড দিয়ে উঠে পড়েছে। অ্যাকচুয়ালি আমাদের নজরটা ছিল এই রেঞ্জের ওপরে। রাতে ঠান্ডা লাগেনি, বরং পাখা চালাতে হয়েছে। প্রথমে 3, তারপর 2, তারপর 1 পাখা চালিয়ে শুয়েছি। আমরা তো কৌশানি ঢোকার সাথে সাথেই বলতে গেলে বৃষ্টি এসে গেল। ভালোই বৃষ্টি হয়েছে, তাই এখন আকাশ পুরো পরিষ্কার। এত সুন্দর সানরাইজ দেখব ভাবতেই পারিনি। এখন পাহাড়ের রেঞ্জটা দেখার পালা। আর ভোরবেলায় ঠান্ডা লাগছে, এখন আমরা হুডি পরে আছি, ভালোই ঠান্ডা লাগছে। মানে সেটা কৌশানির ঠান্ডা নয়। কৌশানিতে মানুষের যে ধারণা প্রচণ্ড ঠান্ডা, সেরকম নয়। গাটা একটু শিরশিরেরই। খোলা আকাশের তলায় দাঁড়ালে তো একটা হুডি পরতেই হবে, হুট করে নইলে ঠান্ডা লেগে যাবে। কত রকম পাখির ডাক। এই পুরো জায়গাটায়, রেঞ্জটায় আলোটা পড়ে আলোকিত হবে, পুরো রেঞ্জটা দেখা যাবে। এখন সূর্য গান্ধী আশ্রমে থাকলে একটু ওই দিক করে সূর্যটা উঠবে, বা জেনারেলি অক্টোবরে আরেকটু ওই দিকে সূর্য ওঠে। আজকে এই দিকটা উঠেছে। আমরা এখন এই যে গান্ধী আশ্রম হচ্ছে ওইখানে, আমরা এখন ওইখানে যাব, ওখান থেকে ভিউটা দেখব। কত রকম পাখির ডাক। আকাশ আগের চেয়ে অনেক পরিষ্কার। ভোরবেলাতেও কালো কালো মেঘ ছিল। এই সূর্য আর এই রেঞ্জ, কিছুক্ষণ পর বোঝা যাবে রেঞ্জটা যখন আলোটা পড়বে। অপেক্ষায় আছি। চলে এসেছি গান্ধী আশ্রমে। অক্টোবরে এলে দেখবেন সূর্য এখান দিয়ে উঠছে, এখন যেমন এতটা এইখানে। এতে করে কি হচ্ছে, তার আলোটা এই রেঞ্জে সূর্য ওঠার খুব সাথে সাথেই মিনিট 15-র মধ্যে এটা পড়ে যায় এইখানটা, এই রেঞ্জটায়। কিন্তু এখন দেখছি অনেক সময় লাগছে, আর একটু উঠবে, তারপরে ওই রেঞ্জটার ওপরে রং ধরবে, পড়বে, রেঞ্জটা দেখা যাবে। মর্নিং, থ্যাংক ইউ। হ্যালো, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়ছি কৌশানি থেকে। কোথায় যাচ্ছি? ক্রমশ প্রকাশ্য। সানরাইজ তো দেখলেন, এখানে না পিছন থেকে পুরো রেঞ্জটা দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না, পুরো ফগে মেঘে ঢেকে গেছে। দেখি জানো, আমরা যখন বেরিয়ে যাবো না তখনই দেখা না, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। দেখি রাস্তা তো অনেকটা, কোথায় দেখা যায়, কোথায় দেখা মেলে। এই পঞ্চচুল্লির উদ্দেশ্যেই আজকে আমাদের বেরোনো। ঠিক আছে, সাথে থাকুন। কোথায় যাচ্ছি, কোন কোন মন্দির দেখছি, কি কি খাচ্ছি, সবই দেখতে পাবেন। তার সাথে আমি বলে দিই তোমাদের সবাইকে গুড মর্নিং টু ইউ, গুড মর্নিং টু ইউ, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টু ইউ। কি করবে মিষ্টু? ওই গেল, এই তো ওই তো আমি তো দেখতেই পাচ্ছি না। তুই আজকে নাচলি না, একটু নাচ দেখালি না আমাদেরকে? প্রচণ্ড গরম, অলরেডি গরম লাগছে।
7:30 বাজে সকালবেলা, তাতেই কি গরম, কৌশানিতেও গরম পড়ে, পাখা চালাতে হয়। আমার কিন্তু ঠান্ডা লাগছে। আচ্ছা হাই, আমরা বেরিয়ে পড়ছি পৌঁছানিতে। কোথায় দেখতে হবে? এই মিষ্টি তুই যে কথাটা বলে সেটা বলে যা। জাংশন এইভাবে। এইভাবে। তাই তো। তোমরা। পরে ভিডিওগুলো ভাবে দেখতে পারো তো। ঠিক কথা তো। সেগুলো না থাকলে সাবস্ক্রাইব করো। আমাদের বাঙালিদের ডাল আলু পোস্ত খেতে খুব ভালো লাগে। এখানে দেখুন রাঁধুনি, কৌশানিতে সম্পূর্ণ বাঙালি রেস্টুরেন্ট। এবং আমি যখন রাতের খাবার অর্ডার দিচ্ছিলাম, আমি বললাম যে চিকেন, সেখানে ওরা বলল যে গ্রাম হিসেবে হয় 1 কেজি 500, এলাম 3 জনে 500, তো 250 চিকেন। আমি বললো পোস্ত দেবো, পোস্ত পোস্ত মিলেগা, আলু পোস্ত মিলেগা। তো এরা আলু পোস্ত একদম মানে এলেই পেয়ে যাবেন আলু পোস্ত। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। बहादुर जी बोलिए, कैसे हैं आप? बढ़िया बढ़िया बढ़िया। रात को ठंड लगा आपको? ना ना, ठंड तो नहीं लगा, व्यवस्था ही पूरी थी वहाँ पे। हाँ। বেরিয়ে পড়লাম আমরা বৈদ্যনাথ আর বাঘেশ্বর মন্দির দেখার জন্য। বাঘ নয়, বাঘ নয়, বাঘ, বাগেশ্বর, বাগনাথ দুটোই কি মহাদেব। মহাদেব। Yes. এখন অনেক সকাল, কত সকালে মা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, টেনে হিচড়ে উঠিয়ে দিয়েছে আমাকে। আর বাড়িতে থাকলে যেন আমি না 11টা অব্দি ঘুমাতাম। আমরা ভোরবেলা উঠে হেল ড্রিঙ্ক আর কুকিজ খেয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। মা সাথে ফ্রুটস অ্যান্ড নাটসও রেখেছে। চলে এলাম আমরা বৈদ্যনাথ ধাম, গোমতী নদীর ধারে। মা মা মা, কৌশী নদীর নাম থেকেই কি কৌশানী হয়েছে? কেউ কেউ বলে হ্যাঁ, কেউ কেউ বলে না। আমার তো তাই মনে হয়। এই জায়গাটা এলেই না আমার কি মন ভালো হয়ে যায়। দারুণ জায়গা, শান্ত নিরিবিলি, জলের আওয়াজটা শোনা যায়, বোঝা যায়। আমি ভেবেছিলাম একদম জলই থাকবে না, রয়েছে। না বর্ষাকালে কি এত একটু জল চলে আসে তাহলে? এক একটা সময় এক এক রকম, আর পাহাড়ে তো বর্ষা অন্য রকম না, কখন ক্লাউড বাস্ট হবে, কখন প্রচুর জল হয়ে যাবে। আমরা এসেছি বৈদ্যনাথ, আর এটা হচ্ছে গিয়ে পাহাড়ের ওপরের বৈদ্যনাথ, যাকে বলে বৈদ্যনাথ। অপূর্ব সুন্দর জায়গা, খুব নিরিবিলি। এখানের মন্দির বহু প্রাচীন, কত প্রাচীন কে জানে, কারণ পাথরগুলো অবধি না হয়ে গেছে। যতবার আসি, আমি অনেকবার এসেছি এখানে, আর সেই একই একটা অনুভূতি হয় যে যেন এর গাছপাতা নেই বয়সে। আর এখানে পরিবেশটাও খুব সুন্দর। এখানে পাশে কুলকুল করে একটা ছোট্ট নদী আছে। ক্যামেরাটাকে একটু এইভাবে নাও, তুমি এদিকটা চলেছো, তাহলে কুলকুল করে নদীটা দেখাতে পারবে। কুলকুল ধরে নদী। হ্যাঁ, এই দেখুন পাশেতে নদী চলেছে। নদীতে কখনো কখনো চানও করা যায়। এই মুহূর্তে করা সম্ভব না, কারণ খুব সামান্য জল আছে, আর জলটা খুব সবসময়তেই ঠান্ডা থাকে। মানে প্রচণ্ড গরমে এখানে যখন মানে দুপুরের দিকে আসা হবে, আজকেই যদি আমরা দুপুরের দিকে আসি, এখন তো খুব সকাল, দুপুরের দিকে এলে পা ফেলা যাবে না, এত গরম, কিন্তু তখনও জলটা খুব শান্ত থাকে, খুব ঠান্ডা, চান করলে খুব ভালো লাগে। আর পাহাড়ের জায়গায় যেমন হয় আর কি, এই দারুণ সুন্দর জায়গা। আমি ইচ্ছে করেই একটু দেখাচ্ছি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরাতে, যাতে হিমাচলে গেছেন, হিমাচলেও কিন্তু একটা বৈদ্যনাথ আছে। হ্যাঁ, বৈদ্যনাথ বা বৈদ্যনাথ এক একজন এক এক রকম বলে। এইবার একটু বুঝতে পারবেন যে
এই গাছগাছালির মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। মর্নিং ওয়াক করার দারুণ জায়গা। তবে আমার মনে হয় এখানের লোকেদের মর্নিং ওয়াক করতে লাগে না, তারা এমনি সুস্থ থাকে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর সব। এইবার আমি ব্যাক ক্যামেরায় যাই। বহু প্রাচীন মন্দির, এখানে আর্কিওলজিক্যাল সার্ভের একটা বোর্ড লাগানো রয়েছে, যেখানে বলছে যে এটা নবম থেকে দ্বাদশ শতকে তৈরি, আর এটা তৈরি করেছিলেন যতদূর মনে হয়, এখানে বলছে প্রবাবলি বিল্ড কাত্তৌরি রুলার্স অফ এনশিয়েন্ট কার্তিকেয়পুরা। কার্তিকেয়পুরা এখানকার কাছাকাছি রাজধানী ছিল। সেখানকার যে রাজারা, তারা কত্তুরি বংশ, তারা তৈরি করেছিলেন বলে মনে করা হয়। অর্থাৎ কিনা সঠিক জানা যায় না। এই যে মন্দির, এই মন্দিরগুলো হয়েছে, রয়েছে যে 17খানা মন্দির রয়েছে সাথে সাথে, আর বিশেষ কখনো ভেঙে গেছে। ইতিহাস এখানেতে দেওয়া নেই। দেখুন স্কাল্পচারগুলো যেন ক্ষয়ে গেছে, এত পুরনো। এখানে যে দিঘি আছে সেখানেতে খাওয়াচ্ছে মাছ উঠে আসবে। দেখ মানে আগরতলা ওই দেখ কত বড় মাছ, বাপরে। এখানে প্রকাণ্ড প্রকাণ্ড মাছ আছে দিঘিতে। মানে আগরতলায় যে যেমন কচ্ছ, এই রকম এখানে এত মাছ, প্লাস নিচেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, চান করে লোকে। চান আমি করো একবার না, চানও করেছি। না মাছ কমে যাবে। দেখ না, এক্ষুনি হপাত করে উঠবে। এখানে একজন আটা খাওয়াচ্ছেন। थोड़ा इधर फेंकिए ना। शायद दिखाई दे। এই মুহূর্তে সেরকম ভাবে দেখতে পাচ্ছি না। আই থিংক মাছগুলো এখনো ঘুম থেকেই ওঠেনি। মিষ্টু বলছে মাছগুলো ঘুম থেকে ওঠেনি। একটু আগে একটা প্রকাণ্ড মাছ ঘাই মারলো। যাই হোক, ঠিক আছে, আমরা মাছ দেখতে এখানে আসিনি। মাছগুলো জেগে আছে কিন্তু নিচ দিয়ে খাচ্ছে। মাছ চর্চা করে কাজ নেই। আমরা মন্দিরে এসেছি। মন্দিরটা একটু বাঁদিকে হেলা। এখানেতে হোমের ধুনি, এত পুরনো যে নন্দীর একদম পাথর হয়ে গিয়েছে। যাই, এবার মন্দিরে ঢুকে পড়ি। পুজো তো দিতে হবে, পুজো দিতেই আসা। সব ক্ষয়ে গেছে, এত পুরনো।
মুড়ি বাতাসা প্রসাদ দিল। কথিত আছেন যে বিয়ের পরে মহাদেব এবং পার্বতী এখানে এসে এক রাত্রি ছিলেন এবং ভেতরে পার্বতী মূর্তি খুব সুন্দর, ছবি তোলা বারণ। তো এসে দেখে যান, এত সুন্দর মূর্তিটা, চারিদিকটা দেখলেই বুঝতে পারছেন যে ধ্বংস হয়ে গেছে, অনেক প্রাচীন, হেলে গেছে, টেলে গেছে। কিন্তু দুর্গার যে মূর্তিটা যে এতটা অসাধারণ কারুকাজ, সেটা ভেতরে এসে নিজেরা দেখলেই বুঝতে পারবেন। আমরা তো আসার সময়তে দেখালাম, এবার দেখুন যে বেরিয়ে যাওয়ার সময়তে কীরকম লাগে। মূর্তিটা এত সুন্দর, নকশা কারুকাজটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। আমরা এরকম মূর্তি নানান জায়গায় দেখেছি, ভারতবর্ষের তো এই মূর্তির অভাব নেই। আর অত দূর না গেলেও ইন্ডিয়ান মিউজিয়ামেও আমরা প্রচুর মূর্তি দেখেছি, সংরক্ষিত রয়েছে। কিন্তু এইখানে পার্বতীর মূর্তি চারিদিকের কারুকাজ এত নিখুঁত, এত সুন্দর, এই যতক্ষণ না আপনারা নিজেরা এসে দেখছেন। আচ্ছা, এখানে একটা কথা রিপিট হয়তো পুরো ট্যুরটাতে দেখবেন, আমি একবার নয় অনেকবার বলবো, অবশ্যই অক্টোবরে আসুন, পুজোর ছুটিতে আসুন। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা এলে কৌশানী, মুন্সিয়ারি, বৈজনাথের যেখানে পুকুরটা, সেখান থেকেও কিন্তু ফুল রেঞ্জ দেখা যায়। যদি ওটা আমরা পুকুর বলছি, কিন্তু এটা একটা নদীর অংশ, এটা একটা গোমতী অংশ, এখানটা পুকুরের রূপ ধারণ করেছে, কিন্তু নদীর সাথে যোগ আছে। তো ওইখান থেকে ফুল রেঞ্জটা দেখা যায়। তো আমি খুব আশায় ছিলাম যে হয়তো দিনের বেলা দেখতে পাবো, কিন্তু দেখলাম যে না, কেমন একটা ধোঁয়াশে হয়ে রয়েছে। তো যারা রেঞ্জ দেখতে ইচ্ছুক, প্লাস ঠান্ডা, আমরা বাঙালিরা বিশেষ করে হাওড়া কলকাতায় যারা থাকি, এত গরম 40 ডিগ্রি টেম্পারেচার, আমরা ঠান্ডার খোঁজে আসি। তো অক্টোবর থেকে মার্চ হচ্ছে বেস্ট টাইম। এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, আর দেখছেনই তো, সাধারণ জামা পরে ঘুরে বেড়াচ্ছে। কালকে সারাদিন এসিতে চলেছে গাড়িতে, আজকেও একটু বাদে এসি চালাতে হবে, এতটাই গরম। বৈজনাথ ধাম থেকে এবার আমরা যাব বাগেশ্বর, আরেকটা মহাদেবের কাছে। আরেকটা মহাদেব বাগেশ্বর, বাগনাথ আমরা চলে এসেছি। কথিত আছে যে এইটা ত্রিবেণীর পাড়ে, সূর্য নদী এবং গোমতী নদী, যে দুটো নদী দেখা যায়, সরস্বতী নদীও আছে বিলুপ্ত, তাই ত্রিবেণী। বাগনাথ ধাম চলে এসেছি। এই গাছটা দেখুন, আর গাছটাকে ঘিরেই একটা পটের টবের মতন করেছে, আর সেখানে মন্দির, ওইদিকে মন্দির যাচ্ছি, শনিদেবের মন্দির। শনিদেবের ছবি তুলতে নেই, তাই আর ভেতরে গিয়ে ছবি তুললাম না। রাজা ভেতরে ঢুকেছে, পুজো করছে। দিয়েও আসা যায়, এখান দিয়ে এলে এখানে সিঁড়ি নেই, আর ওটা দিয়ে এলে সিঁড়ি রয়েছে। আর ওই দিকে হচ্ছে বাগেশ্বর মন্দির, যাচ্ছি। এই দিক দিয়ে গেছে সূর্য নদী, আর এই দিক দিয়ে গোমতী নদী, আর মাঝখানে নিচ দিয়ে গেছে সরস্বতী নদী। চলুন দেখব ত্রিবেণী। এই বাগেশ্বর ধাম আসছি, তার আগে ওই সেই মিষ্টি যে মহাদেবের মূর্তি আছে সেটা আগে দেখতে যাই। এই দেখুন,
সরজু নদী, সরস্বতী নদী এবং গোমতী নদীর সংযোগস্থল। চলো। হচ্ছে না? এই গুড, কি সুন্দর, গম গম করছে। খুব ভারী। নন্দী ভৃঙ্গি এখনো গম গম করছে। মেন মন্দিরে ভোগ দেওয়া হয়েছে বলে এখন বন্ধ। আমরা একটু ঘুরে দেখি মা কালী, কি সুন্দর রূপ। এটাও বন্ধ করে রেখেছে, আগের বার পুরোটাই দেখেছিলাম খোলা অবস্থায়। ওই সরজু গোমতী। মনে আছে আগেরবার যখন এসেছিলাম এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। বৈজনাথ, হ্যাঁ এইটা আসছে গোমতী নদী, বৈজনাথ ধাম থেকে। আর ওই সরজু। আর সরস্বতী কোথায় আছে জিজ্ঞেস করিস না, সরস্বতী আছে, লুপ্ত হয়ে গেছে, এটা সবাই বলছে। সার্বজনিক শৌচালয়, মানে সবার জন্য শৌচালয়, টয়লেট আছে নিচে। কি সুন্দর পেন্টিং দেখেছিস মিষ্টু? পেন্টিংগুলো দেখ, এরকম আঁকবি। কোথায় চলে গেলি? নিচে কেন চলে গেলি? এসো জলে পা ভিজে যায়। ড্রোন জোন, সে কেউ ড্রোনে ছবি তুলবেন না। উচিত না।
যখন আমরা অনেক বেশি অর্ডার করে ফেলি না বুঝি, তখন এই অবস্থা। তাও আবার বললো কি এক প্লেটের হাফ দিয়েছে। হাফ এতে হচ্ছে এই সাইজের দুটো, ফুল প্লেট কে খায় ভাই? এইটা হাফ। কি হলো, শীতে পাচ্ছো নাকি গরম? হ্যাঁ না ঠিক আছে, মিষ্টিকে দাও ছিঁড়ে খেয়ে দেখ, বল কেমন হলো, রিভিউ দিতে হবে তো। কত টাকা প্লেট? জানি না। এই আমরা না খেতে বসে যাই, দাম জিজ্ঞাসা করি না। 70 টাকা প্লেট। জামি খেতে ফাটাফাটি। পিথোরগড় যাওয়ার পথে বাগেশ্বর অনেক নিচে, ওই বাগ শহর বা বাগনাথ ধাম, সেখান থেকে আমরা আস্তে আস্তে উঠে আসছি এবং রাস্তায় যেতে যেতে যা দৃশ্য দেখতে পেলাম, ওফ, কত বাড়ি দেশলাইয়ের খোলার মতো মনে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। অদ্ভুত লাগছে। আকাশ ক্লিয়ার নেই বলে আমরা মুন্সিয়ারি না গিয়ে পিথোরাগড় যাচ্ছি। বাগেশ্বর থেকে ফল বলে একটা জায়গা, ফল থেকে একটা রাস্তা উপরের দিকে চলে যায় মুন্সিয়ারি, আর একটা রাস্তা নিচের দিকে চলে যায় পিথোরগড়। পিথোরগড়ে দুটো ভালো মন্দির আছে, সেই মন্দির আর ফোর্ট দেখতে যাচ্ছি। কী মন্দির সেটা তো জানতে পারবেন পরের ভিডিওতে। তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, পরের ভিডিও দেখতে হবে। এখনো অবধি তোমাদের কোনটা সবার থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আচ্ছা, বাগেশ্বরের এই মূর্তিটা কি সুইট না, কিউট না, সুইটি না? রাস্তায় যেতে যেতে একটা জায়গায় থেমে গেলাম, দাঁড়িয়ে পড়লাম, বললাম যে দাঁড়াও। বর্ষার পরে যখন আসবেন তখন এই জায়গাগুলোকে দেখবেন অনেক বেশি গ্রিন, শ্যাওলা গ্রিনটা অনেক বেশি, কিন্তু গ্রিন ছাড়াও বাকি যতটা দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে ভালোই লাগছে। কি গো, তুমি নামবে না? এত সুন্দর দৃশ্য, ওখানেই বসে থাকবে? দেখো না চারিদিকটা কি সুন্দর। দারুণ একটা জায়গা। এখানে আমরা গাড়ি করে যাচ্ছিলাম, গাড়িতে যেতে যেতে এই জায়গাটা খুব সুন্দর দেখে নেমে পড়লাম। নেমে পড়ে এখন দেখছি যে হ্যাঁ, নেমে পড়ে ভালো কাজ করেছি। হেভি জায়গা। মাঝে মাঝে না মনে হয় প্রকৃতির এই যে আওয়াজ, প্রকৃতির মাঝখানে এই গাড়ির আওয়াজটা যেন এক্সট্রা লাগে। এটা বাদ দিয়ে ঝিঝি পোকার আওয়াজ, নানান পোকার আওয়াজ, সেটা দারুণ। প্রকৃতি নানান সময় নানান রকম। এই সময় এসে এই প্রথমবার যেটা দেখলাম, পাইন গাছের পাতা ঝলসে গিয়ে ব্রাউন হয়ে গেছে। অনেক পাতা ঝরবে এবং আরও অনেক নতুন পাতা গজাবে বর্ষায়। তারপরে বারবার সেই একই কথা, অক্টোবরে দারুণ সুন্দর হয়ে যাবে। ও বাবা, রাস্তা সারাচ্ছে, রাস্তায় কি কাজ হচ্ছে অনেকক্ষণ ধরে, যে একটা একটা করে গাড়ি এদিকে যাচ্ছে, একটা একটা ধরে। ও আচ্ছা, এই যে রাস্তায় কাজ হচ্ছে, পিচ পড়েছে। বাহ, মসৃণ। চকৌড়ি হয়ে পিথোরগড়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাচ্চা পাইন গাছ এগুলো, ছোট্ট ছোট্ট। কেমন ভ্যালিটা?
আমি আর ভয়েস দিচ্ছি না, তুই ভয়েস দিচ্ছিস তাতেই চলে আসছে। কিউই ওখানে লেখা আছে 1/3 ইউজ করতে হবে, বাকিটা জল। 1/3 দিলে জিভ কিরকির করবে, 2/3 তারপরে জল। জলটা লেখা থাকে। আচ্ছা বলছি, তোমার গাড়িটা আইস কিউবস নেই? হ্যাঁ আছে। আইস কিউবস হলে দারুণ হবে, জমবে ভালো। একটু জোরে বলো, আমার ভিডিওটাও আসছে। ঠিক আছে। কেমন? দারুণ। ও এটাতে তো মাগটায় দেখা যাচ্ছে না কি আছে, কিন্তু টেস্টটা ইয়ামি। আমি বললাম চিল্ড জল না হলে, আইস কিউবস না হলে কেমন লাগবে, কিন্তু দারুণই লাগছে। ইয়ামি। এখন 3টে বাজে, এখান থেকে এখনো 68 কিলোমিটার পিথোরাগড়, মানে মোটামুটি 5:30টা বাজবে পৌঁছতে। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন অ্যারোটা ওইদিকে রয়েছে, মানে ডান দিকে ঘুরলে থল 3 কিলোমিটার, মুন্সিয়ারি 75 কিলোমিটার। আমরা ডান দিকেই যাব, থল পর্যন্ত গিয়ে রাস্তা বাইফার্কেট হয়ে যাবে, ওপরে চলে যাবে মুন্সিয়ারি, নিচে পিথোরাগড়। কি সুন্দর এখানটা, দারুণ। 4:30 বেজে গেছে, পিথোরাগড় পৌঁছতে এখনও 40 মিনিট। পিথোরাগড় ঢুকলাম আমরা। বিশাল বড় শহর, বিশাল বড়, মানে কোন অ্যাঙ্গেলে যে আমি ছবি তুলবো আমি সেটা তো বুঝেই উঠতে পারছিলাম না। ঠিক আছে, এত বড়। এখান থেকে পঞ্চচুল্লি দেখা যায় ওয়েদার ভালো থাকলে, উপরের ছাদ থেকে। 1200 টাকার ঘর, টিভি আছে, ওয়াইফাই আছে। আজকালকার দিনে ওয়াইফাই থাকাটা জরুরি। গিজার, কমোড, ওয়ান নাইট স্টেইংয়ের জন্য যথেষ্ট সুন্দর। আমরা গিয়েছিলাম যেখানে উল্কা দেবীর মন্দির, সেইখানে আমরা গিয়েছিলাম ট্যুরিস্ট রিসর্ট, কিন্তু সব বুকড। তো আমরা তাই জন্য আবার শহরে চলে এলাম। কালকে সকালবেলা যাব উল্কা দেবী মন্দিরে, ফোর্ট দেখবো, আরও অনেক কিছু। আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ। টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।